প্লিজ স্যার, ব্রেকফাস্ট করে যান না, আমাদের ভালো লাগবে। বসো বসো, ব্রেকফাস্ট করে যাও, খুব বেশি সময় লাগবে না। আনিস এ কথা বলে ডাইনিং টেবিলের দিকে গেলেন। গলা উঁচিয়ে লীরাকে ডাকলেন। অনেক বিড়বিড় করে নোরাকে জিজ্ঞেস করলো, লীরাকে? মা। ও আচ্ছা, মানে আমার শাশুড়ি। লজ্জায় নোরার মুখ লালচে হয়ে গেল। ততক্ষণে নোরার মা লীরাও চলে এসেছেন। অনিককে দেখে হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। তারপর সবাই একসঙ্গে টেবিলে খেতে বসলো। আনিস অনিককে নিজের সাথে বসালেন। নোরা অনেকটা দূরে, তবে অনিকের বরাবর বসলো। লীরা খেতে বসলেন না, শুধু অনিককে এটা সেটা বেড়ে দিলেন। যেখানে হয়তো ঝাঁটার বাড়ি খেয়ে বিদায় হওয়ার কথা ছিল, সেখানে টিচার হিসেবে বাড়তি সম্মান অনিকের মন্দ লাগলো না, বরং বেশ ভালোই লাগলো। অনেক চলে যাওয়ার সময় নোরা বাবাকে বলল, বাবা, আমি স্যারকে গেট পর্যন্ত এগিয়ে দিই। আচ্ছা যাও, চাবি নিয়ে যাও। নোরাদের মেন গেট 24 ঘন্টা তালা দেওয়া থাকে, তাই আনিস নোরাকে নিঃসন্দেহে যেতে দিলেন। নোরা না গেলে উনি নিজেই যেতেন। সিঁড়ি দিয়ে নামার সময় একটা খালি জায়গা বুঝে অনেক নোরাকে দেওয়ালের সাথে লাগিয়ে জড়িয়ে দিল। তারপর সারা মুখে অনেকগুলো চুমু দিতে লাগলো। কি করছেন, ছাড়ুন তো। অনেক ছাড়লো না, আরো শক্ত করে ধরে বলল, আগে বলো, সারা রাত ফোন ধরছিলে না কেন? নোরা একটু অপ্রস্তুত বোধ করলো। খুব মন খারাপ লাগায় ফোন সাইলেন্ট রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছিল সে। কাল রাতের ঘটনাটা কি অনেককে বলবে? ছেলের কাছে মায়ের বদনাম করাটা কি ঠিক হবে? নোরা আমতা আমতা করে বলল, ফোনে চার্জ ছিল না, দূরে চার্জে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, তাই হয়তো টের পাইনি। তো সেটা আমাকে জানাবে না? আমি সারা রাত কত টেনশনে ছিলাম, কোনো ধারণা আছে তোমার? রাতে যখন গোসল সেরে এসে দেখলাম তোমার এতগুলো মিসড কল, অথচ ফোন ধরছো না। টেনশনে মাথার মগজ লাফাচ্ছিল আমার। ওই অবস্থাতেই বাসা থেকে বের হয়ে এখানে চলে এসেছি। সারা রাত এভাবেই বাহিরে দাঁড়িয়েছিলাম, ট্রাউজার আর টি শার্ট পরে তোমার বাবার সাথে দেখা করেছি। উনি নিশ্চয়ই ভাবছেন স্যারের মাথায় সমস্যা আছে। সমস্যা তো আছেই, আপনি আসলে একটা পাগল। এমন কেউ করে? সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল? ঘুমাননি নিশ্চয়ই। ঘুম আসতো না নোরা, কিভাবে ঘুমাতাম? সরি আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য। নোরা মাথা নিচু করে ফেললো। তার চোখ টলমল হয়ে এসেছে। অনেক ওর চোখের পানি মুছে দিয়ে বলল, আরে পাগলি, এতে কাদার কি হলো? রাত জাগার অভ্যাস আছে আমার, এক রাত না ঘুমালে তেমন কিচ্ছু হয় না। তাছাড়া আমি না আসলে কি তোমাদের সাথে ব্রেকফাস্টের সুযোগটা পেতাম বলো? একদিক দিয়ে ভালোই হয়েছে, হবু শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের সাথে পরিচয়টা হয়ে গেল। নোরা হাসলো। অনেক বলল, শুধু হাসলে হবে না, এখন একটা জিনিস চাই, সারা রাত আমাকে টেনশনে রাখার পানিশমেন্ট। অনেক কি চাইছে সেটা বুঝতে পেরে নোরা শঙ্কাগ্রস্ত হয়ে বলল, প্লিজ, এখানে না, কেউ চলে আসবে। আসুক, পায়ের আওয়াজ পেলেই ছেড়ে দিব, প্রমিস। নোরা জানো, মা আমার বিয়ের কথা ভাবছে। হঠাৎ অনেকের এই মেসেজ দেখে নোরা ভরকে গেল। পড়তে বসেছিল কিছু সময়ের জন্য, আগামীকাল কেমিস্ট্রি পরীক্ষা। তবে আপাতত বই রেখে লাফিয়ে ফোন হাতে নিল। নোরা অবাক হয়ে লিখল, আপনার বিয়ে মানে এত জলদি? জলদি কোথায়, বয়স তো কম হয়নি, 26 বছর বিয়ের জন্য যথেষ্ট। ওহ, নোরা ভাবছে কি বলবে। তার বিয়ের পরিকল্পনা তো এখনো বহুদূর। আগে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, গ্রাজুয়েশন করবে, তারপর। কি করি বলো তো? তোমার ফ্যামিলি তো তোমাকে এত দ্রুত বিয়েও দেবে না, তাই না? কমপক্ষে 5 বছর অপেক্ষা করতে হবে। এতদিন অপেক্ষা কিভাবে সম্ভব? মা তো এখনই উঠে পড়ে লেগেছে। 5 বছরের কথা শুনলে হার্ট ফেল করবে নিশ্চয়ই। আন্টির কি পছন্দের কোনো মেয়ে আছে? আছে, কিন্তু মায়ের যাকে পছন্দ আমার তাকে খুবই অপছন্দ। জীবনেও ওই মেয়েকে বিয়ে করব না আমি। তাহলে ওই মেয়েটা ছাড়া অন্য মেয়েকে করবেন? অন্য কাউকে বিয়ে করার হলে অনেক আগেই করে ফেলতাম। তোমার জন্য 4 বছর অপেক্ষা করতাম না, বুঝেছো মিষ্টি পরি? বুঝলাম। আচ্ছা, ওই মেয়েটির নাম কি তিথি? তুমি এটাও আমার ডায়েরি থেকে পড়ে ফেলেছো? হ্যাঁ, আসলে লেখাগুলো সামনে এসে গিয়েছিল, তাই সরি। সরির কিছু নেই, আমার সব কিছুই তোমার জানা দরকার। মেয়েটি 6 বছর ধরে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, ঘনিষ্ঠ প্রতিবেশী। মায়ের মাথাটা আগে খেয়েছে, এখন আমাদের সবার মাথা খাওয়ার জন্য হাত ধুয়ে পেছনে পড়ে আছে। অসহ্য। আচ্ছা, আমি কি তিথির একটা ছবি দেখতে পারি? তুমি ওর ছবি দেখে কি করবে? কিছু করব না, শুধু দেখব। আমার কাছে তো ওর কোনো ছবি নেই। ফেসবুক থেকে সেভ করে দেন। সেটাও সম্ভব না, ও আমার ব্লক লিস্টে। আচ্ছা নোরা, এখন রাখছি, পরে কথা হবে। অনেক অফলাইন হয়ে গেল। নোরার আর পড়ার মন বসছে না।
কেমন যেন অস্থির লাগছে। দুশ্চিন্তায় রাতে ঘুমও আসছিল না। অনেক ফোন ধরেনি সারা রাত, খুব ব্যস্ত মনে হয়। ভোরে নোরার ঘুম আপনা আপনি ভেঙে গেল। তখন আবার অনিকের নাম্বারে ডায়াল করলো, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। সকালে নোরা একটা দুঃসংবাদ পেল। গতরাতে গ্রুপ ট্যুরে সিলেট যাওয়ার পথে অনেক অ্যাক্সিডেন্ট করেছে। কলিং বেল বাজছে। অন্তরা ব্রেকফাস্ট করছিল। তার মা আর বাবা দুজনেই অফিসের জন্য খুব সকালে বের হয়ে যায়। সারাদিন অন্তরা একা বাসাতেই থাকে। আধ খাওয়া ব্রেডটা রেখে দরজা খুলতেই নোরার কান্নারত অবস্থা দেখে অন্তরা হকচকিয়ে গেল। হেসকি তুলে কাঁদছে মেয়েটা। এলোমেলো চুল, নাকের ডগায় জমে আছে খাম, বিধ্বস্ত অবস্থা একেবারে। অন্তরা আলতো করে ধরলো তার কাঁধ। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে দোষ, তোর এই অবস্থা কেন? অনেক স্যার অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা বলতে বলতে নোরা প্রায় লুটিয়ে পড়তে নিচ্ছিল। তাকে শক্ত হাতে সামনে নিল অন্তরা, কোলে মাথা ধরে এনে সোফায় বসালো। শান্ত হ, আমি আলবির কাছে শুনেছি সব। তোকে জানাতে নিষেধ করেছিলাম, কিন্তু গাধাটা বলেই দিল। আমি এক্ষুনি ওর কাছে যাব, এক্ষুনি যাব। অপ্রকৃতস্থের মতো কথা বলছে নোরা। অন্তরা ওর এই অবস্থা দেখে ঘাবড়ে গেল। আরে সিরিয়াসের কিছুই হয়নি পাগল, খুব মাইনর ইনজুরি হয়েছে। অনেক স্যার জানালার কাছে ছিল বলেই মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেছে, এর বেশি কিছু না। তোর কাছে এটা বেশি কিছু মনে হচ্ছে না? কি ফালতু কথা বলছিস? রাগে সেন্টার টেবিলে টিস্যু বক্স আর ফুলের টপ আছড়ে ফেলে দিল সে। সিরামিকের টপটা কার্পেটের ওপর পিছলে পড়ার কারণে ভেঙে গেল না। অন্তরা ভীত কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর নোরা, সত্যি অনেক স্যারের কিছু হয়নি। তাহলে ও আমার ফোন ধরছে না কেন? আমি ওর সাথে কথা বলতে চাই রাইট নাও। আচ্ছা আচ্ছা, আমি আলবিকে ফোন করছি। আমি সিরিয়াস অন্তু, আমি সিলেট যাব। মানে পাগল হয়েছিস? তুই আমার সাথে যেতে চাইলে আয়, নয়তো আমি একা একাই চলে যাব। চুপ কর, থাপ্পড় খাবি একটা। তুই কিভাবে জানবি? আমি অবশ্যই যাব। দুপুরে অনিকের সাথে নোরার কথা বলার ব্যবস্থা করা গেল। অনিক নিজের অবস্থা নোরাকে বুঝতেই দিল না। হাসপাতালে বিছানায় শুয়ে মাথা ব্যান্ডেজ আর হাতে গুরুতর ইনজুরি নিয়ে সে খুব হৃষ্টচিত্তে জানালো, আমি একদম ঠিক আছি নোরা, কিছুই হয়নি আমার, শুধু সামান্য একটু ইনজুর্ড হয়েছি। হসপিটালে তো জাস্ট ফার্স্ট এইড ট্রিটমেন্টের জন্য এসেছিলাম, এখন আমি রিসর্টে আছি। নোরা তখন কান্নায় থামছে না। সে ভালো করে জানে অনিক হসপিটালে। একটু আগেই আলভির সাথে অন্তরা কথা বলেছে। নোরা তাদের কথোপকথন শুনেছে মন দিয়ে, তাই অনেক নিখুঁত অভিনয় দিয়েও তাকে ভোলাতে পারল না। সে বলল, আমি এক্ষুনি আপনাকে দেখতে চাই এই মুহূর্তে। অনেক বিপাকে পড়ে গেল। হাসপাতালে বসে সে ভিডিও কলের কথা বলতে পারবে না, তাই বাহানা বানালো। আচ্ছা, আমি তো এখন বের হচ্ছিলাম, বাসায় এসে তোমাকে ভিডিও কল দিব। আর একটাও মিথ্যে কথা বলবেন না, আমি ভালো করেই জানি আপনি কোথায়। আর শুনুন, আমি এক্ষুনি সিলেট আসছি। পাগল নাকি তুমি? খবরদার এসব পাগলামি করবে না। নোরা অবিরাম কাঁদছে। অনেক নরম গলায় বলল, তেমন কিছুই হয়নি, বিশ্বাস করো, শুধু পেছন থেকে একটা ছোট গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। আলভি তোমাকে না জানি কি উল্টাপাল্টা বুঝিয়েছে, টেনশনের কিচ্ছু নেই। আমি 2 ঘন্টার মধ্যে সিলেট পৌঁছে যাব। আপনারা যেখানে আছেন ঠিক সেখানেই আমি বাসে আছি। হোয়াট? নোরা কথা শেষ করে লাইন কেটে দিল। অনেক ভেবেছিল নোরা হয়তো ফাজলামো করছে, কিন্তু কে জানতো মেয়েটা সন্ধ্যার মধ্যে সত্যি সত্যি চলে আসবে। অনেক হাসপাতালে গ্রাউন্ড ফ্লোরে বসে চা খাচ্ছিল। একটু পর হঠাৎ দেখলো নোরা দূর থেকে হেঁটে আসছে। তার কাঁধে হালকা গোলাপি রঙের একটা ব্যাকপ্যাক, 3/4 কালো জিন্সের সাথে সাদা টি শার্টের ওপর আকাশি রঙের জ্যাকেট, খোলা চুল, দেখতে একদম অন্যরকম লাগছে নোরাকে। অনেক প্রথমে ভেবেছিল এটা বুঝি তার ভ্রম। নোরাকে দেখতে দেখতে আনমনে চায়ের চুমুক দিতে নিয়ে তার ঠোঁট অব্দি পড়ে গেল। নোরা অনিককে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরলো। পেছনেই অন্তরা ছিল। অনেক হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নোরা তাকে জড়িয়ে ধরে কেঁপে কেঁপে কাঁদছে। অনেক তাকে সামলাবে নাকি নিজেকে এখনো বুঝে উঠতে পারলো না। মেয়েটা কেঁদে যাচ্ছে। থমথমে নীরবতা ঘর জুড়ে। বিশাল জানালা থেকে ফুরফুর করে বাতাস আসছে। মাথা নিচু করে বিছানায় বসে আছে নোরা। অনেক তারই সামনে বসে আছে সোফাতে। ঢাকাটা এখনো সামলাতে পারছে না সে। দুটো মেয়ে মানুষ ঢাকা থেকে সিলেট চলে এসেছে, বিষয়টা হজম করার মতো না। অনেক গম্ভীর মুখে প্রশ্ন করলো, কাজটা কেন করলে নোরা? তার আগে বলো তুমি এটা কেন করলে? মানে আমি কি করেছি? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মাঝরাতে, অথচ সেটা আমাকে জানাতে হলো সকালে। তাও তুমি কিছু জানালে না, আমাকে জানতে হলো আলভির কাছ থেকে। আর এই বিছানা ছেড়ে উঠে এলো নোরা। সোফায় অবস্থানরত অনেকের মুখোমুখি এসে তার শার্টের কলার খামচে ধরলো।
শাসনের ভঙ্গিতে শুধালো। কোনো কিছু প্ল্যান না করে তুমি আলভির সাথে এখানে কিভাবে এলে? সীতাকুণ্ডেও তোমার এত বড় ক্ষতি করেছিল, তবুও জানো না ওর সঙ্গে থাকলেই তোমার বিপদ হয়? এখন এই অ্যাক্সিডেন্টটাও যে পূর্ব পরিকল্পিত না তার কি গ্যারান্টি আছে বলো? নোরার চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, ক্রোধে কাঁপছে ঠোঁট দুটো। অনেকের মাত্র খেয়াল হলো নোরা তাকে তুমি করে বলছে। এই জন্য কি সবকিছু এতটা এলোমেলো লাগছে? নোরা যতবার কথা বলছে অনেক বুকে একটা ধাক্কার মতো খাচ্ছে, তবে বিষয়টা তার ভালোই লাগছে। নোরা আবার জিজ্ঞেস করলো, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো। তুমি বাসায় ম্যানেজ করলে কিভাবে? এখানে আসার সময় আন্টি আঙ্কেল কিছু বলেনি? সেটা বড় কথা না, আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি উত্তর দিব? আলভি তার কাজের জন্য অনেক আগে ক্ষমা চেয়েছে, আর আজকের ঘটনাটা শুধুই একটা দুর্ঘটনা। এখানে আলভির দোষ নেই, কারণ গাড়িতে সেও ছিল। তাছাড়া আলভি আমাদের গ্রুপ মেম্বার, ওকে ছাড়া কোনো ট্যুর প্ল্যান হয় না। উফ, তোমাকে কে বলেছিল ট্যুরে আসতে, তাও আবার আমাকে না জানিয়ে? যদি ভয়ঙ্কর কিছু হয়ে যেত আমি কি করতাম বলো? অনেক পলক না ফেলে তাকিয়ে আছে নোরার দিকে। ইস, লাল চুলের বাচ্চা মেয়েটার মুখে তুমি ডাকটা শুনতে কি দারুণ লাগছে। মনে হচ্ছে মেয়েটা তার বউ। অনেক মনের অনুভূতিকে প্রশ্রয় দিল। নোরা নরম গালে হাত রেখে কোমল গলায় বলল, আই এম সরি, এরপর থেকে আর কখনো তোমাকে না জানিয়ে কিছু করব না। কথাটা বলে নোরাকে টেনে সোফার দেওয়ালে মিশিয়ে দিল অনেক। তারপর ঠোঁটে দিল গাঢ় চুমু। সারাদিনের ক্লান্তি দুর্বলতা সব এক নিমেষে শেষ হয়ে গেল। প্রশান্তিতে চোখ বুজে আসতে লাগলো। বেশ অনেকক্ষণ পর অনেক ছাড়লো নোরাকে। মেয়েটা তখন বড় বড় শ্বাস নিচ্ছে। অনেক জিজ্ঞেস করলো আলতো গলায়, এখন বলো, বাসায় কি বলে এসেছো? শোনো, প্রথমে আমি ফোন করলাম বাবাকে। বললাম অন্তর মা ভীষণ অসুস্থ, তাই আঙ্কেল আন্টিকে নিয়ে হসপিটালে গেছেন। অন্ত বাসায় একা থাকবে, আন্টিকে কয়েকদিনের জন্য হসপিটালে অ্যাডমিট করার প্রয়োজন হয়েছে। এই কয়েকদিন আমি অন্তর সাথে ওর বাসায় থাকবো। তারপর অন্তকে বাবার সাথে কথা বলিয়ে দিয়েছি। অন্ত একটু গলা ভেঙে কান্নাকাটির চেষ্টা করেছে, ব্যাস। এত বড় মিথ্যে! আর অন্তরা, ও কিভাবে ম্যানেজ করেছে ওর বাসায়? ও একই কাজ করেছে। ওর মাকে বলেছে আমার বাবা হসপিটালে, কিছুদিন ও আমার বাসায় থাকবে। কি দরকার ছিল এত রিস্ক নেওয়ার? তোমার জন্য আমি এর থেকেও বড় রিস্ক নিতে পারি। তাই? তাই। তাহলে প্রমাণ দাও, চলো বিয়ে করে ফেলি, আর ঢাকায় ফিরে যাব না, সংসার পাতবো এখানেই। রাজি? নোরা হেসে ফেলল। অনেক হঠাৎ চিন্তিত গলায় বলল, ওহ শিট! কি হয়েছে? আলভি তো তোমাকে দেখেছে নিশ্চয়ই। যদি বাড়িতে ফোন করে বলে দেয়, ও তো একটা কিনিকবাজ নেটওয়ার্ক। কিনিকবাজ নেটওয়ার্ক? সেটা আবার কি? আচ্ছা, তোমার বাবা মানে আঙ্কেল যদি তোমাকে খুঁজতে অন্তরাদের বাসায় চলে যায় তখন? আরে ধুর, বাবার এত টাইম নেই। আর কেনই না যাবে? বাবা কি আমাকে সন্দেহ করেছে? সন্দেহ করলে তো আসতেই দিত না। পরে যদি সন্দেহ করে? কেন করবে? কোনো কারণ আছে সন্দেহ করার? দেখেন, আপনি শুধু শুধু টেনশন করবেন না, আর আমারও টেনশন বাড়াবেন না। তুমিটাই তো ঠিক ছিল, এখন আবার আপনি কেন? তুমি তো, আমি রাগের মাথায় বলেছিলাম। রাগটাই তো ভালো লাগছিল, বউ বউ লাগছিল। ইস! নোরা লজ্জা পেয়ে হাসল। তখনই দরজা ঠেলে কেবিনে প্রবেশ করলো নার্স। নোরা দ্রুত সোফা থেকে উঠে বিছানায় এসে বসলো। অল্প বয়সী নার্স আর চোখে একবার নোরাকে দেখেই অনেকের দিকে তাকালো। তারপর প্রশ্ন করলো, পেশেন্টকে? আমি পেশেন্ট? তাহলে আপনি ওখানে বসে আছেন কেন? শুয়ে থাকতে বলা হয়েছে আপনাকে? তারপর নোরার দিকে চেয়ে কিছুটা রুক্ষ স্বরে বলল, দয়া করে পেশেন্টের বেড থেকে উঠুন। নোরা সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো। নার্সটি শাসনের সুরে অনেককে বলছে, সন্ধ্যা থেকে নিচে গিয়ে পাইচারি করছেন আপনি। একবারও আপনাকে বেডে দেখি না আমি। প্রবলেম কি? এভাবে চললে সুস্থ হবেন? বসুন এদিকে, ওষুধটা খান। আর জ্বর আছে নাকি আপনার গায়ে, দেখি তো। নার্স অনেকের কপালে হাত রাখলো জ্বর দেখার উদ্দেশ্যে। নোরা যেন গা পিত্তে চলে গেল। নার্স ওষুধ বের করে অনেকের মুখের সামনে ধরতেই সে বলে উঠল, আমাকে দিন, আমি খাওয়াচ্ছি। বলে নার্সের হাত থেকে ট্যাবলেট কেড়ে নিল নোরা। ইতস্তত মুখে বলল, আপনি যান আর প্রেসক্রিপশনটা রেখে যান। আমি ওকে সময় মতো ওষুধ খাইয়ে দিব। আপনাকে প্রেশার নিতে হবে না। হঠাৎ নোরার এমন আচরণে নার্সের চেহারা গম্ভীর হয়ে গেল। অস্বস্তি মাখা কণ্ঠে বলল, ঠিক আছে, কিছু লাগলে বলবেন। লাগবে না কিছু, আপনি যেতে পারেন। বেশ স্পষ্ট কণ্ঠে বলল নোরা। নার্স চলে যেতেই অনেক হাসিতে ভেঙে পড়ল। নোরা অবাক হয়ে বলল, হাসছেন কেন? জেলাসিতে তোমাকে দারুণ দেখায় নোরা। আমি জেলাসি কোথায় করলাম?
আর এই নার্সকে জেলাস করার কি আছে? আমার কি খেয়ে কাজ নেই? বলে মুখ গোছ করে সোফায় বসলো নোরা। অনেক হাসি হাসি মুখে তখনও তাকিয়ে আছে। হঠাৎ মুখ গম্ভীর করে বলল, মা যে কাল তোমার সাথে এত রুড বিহেভ করেছে সেটা তুমি আমাকে জানাওনি কেন নোরা?